আসলে দালালের চিন্তা তো অনেক রকম। দালাল আমার ছেলের দাঁত নিয়ে পড়েছে। কিরে, তুই আমার ছেলের দাঁত নিয়ে কথা বলেছিস? আজকে তোর দাঁতের গোড়া আমি একদম গুড়িয়ে রেখে দেবো। আরেকটা কথা বলি, দাঁড়া, আমি আমি আজকে দীপ্তির ভিডিও থেকে জানতে পারলাম, আমি দীপ্তির ভিডিও দেখলাম বলে আমি জানতে পারলাম। বিস্কুটটু কি বিস্কুট? যাই হোক, যেটা আমি তোমাদের বলার জন্য লাইভ মানে ভিডিওটা, আজকের ভিডিওটা হচ্ছে টেপি। হ্যাঁ, এই চরুণী মাসি, চড়ে চড়ে বেড়ানো চরুণী মাসির নাকি লিগাল অ্যাডভাইজারের অসুস্থতা। একদম লিগাল অ্যাডভাইস অসুস্থ হয়েছে বলে কি চরুণী মাসি ভিডিও দেওয়া বন্ধ করে দেবে কি তোমরা আশা করেছো? ভিডিও, বড় ভিডিও এমনিও বন্ধ অমনিও বন্ধ। আজকে রবিবার, কালকে শনি রবি, এখন ফোকলার সঙ্গে দুদিন একটু ঘষাঘষি চলবে, সে কারণে ভিডিও এখন দুদিন অফ যাবে। সেটা হলো একজনের ছুতো পেয়ে গেছে। আর এই রিলসগুলো পুরনো, ওদের ভিতরে আবেগ নেই, ইমোশনস নেই, ভালোবাসা নেই। যদি থাকতো না, বাচ্চার অসুস্থকে রেখে মা ভ্যালেন্টাইন্স ডেটা করতো না। দেখেছিল তো ভ্যালেন্টাইন্স ডের উচ্ছৃঙ্খলতা, বাচ্চা নারীর টান। না এখানে জন্ম দিয়ে না টেপির আছে, আর এখানে জন্ম না দিয়ে না ঘোড়ার আছে। ঘোড়ার তো ফিলিংস সম্বন্ধে, এফ সম্বন্ধেও জানে না, ফিলিংসের মারো বলি। যদি জানতো না তাহলে বুঝতো 10 বছরের ছেলে, ছোট ছেলের সাথে প্রেম করে, এবং সে যদি ওকে ঘরের বউ করে নিয়ে যেত, তার মা বাবার কী হালটা হতো। সেই কারণে আজকে আমি বলছি জয়িতা কেন এই ঘোড়ার এগেনস্টে গেছে। ঘোড়ার এগেনস্টে যাওয়ার পর জয়িতার সাথে কেন ঘোড়ার ঝামেলা লেগেছে? কারণ জয়িতার ছেলে ঘোড়ার থেকে 10 বছরের ছোট, তার জন্যে কোথাও না কোথাও একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। ওর মা বুঝেছে, এই ভেতর থেকে বুঝেছে যে একটা বিবাহিত মহিলার সাথে একটা আনম্যারিড ছেলে প্রেম করলে সেই মাটার কি হয়। সে কারণে ও কিন্তু ওর মা মানে রাহুলের মায়ের মনের কথাটার দিকে তাকিয়ে ঘোড়াকে বারণ করেছিল যে তুই অন্তপক্ষে এই প্রেমটাকে সাপোর্ট করিস না, তুই এর থেকে দূরে থাক। কিন্তু ও তখন পুরো দমে মন্দিরাকে সাপোর্ট করছিল, এবং পুরো দমে মন্দিরার জন্য লড়াই করার জন্য প্রত্যেকটা মানুষকে। সেই সময় তো সোমনাথকে একেবারে বেকার, কুড়ে, জুয়ারু, মাতাল, আবার সেই সোমনাথের সাথে ছবি তোলার জন্য সোমনাথের গায়ে ঢলে ঢলে পড়া। উফ, আমি বললাম তো ওর ইতিহাস আমি খুললে পরে পাতা একটা করে পাতা খুলব, আর বলতে 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 মুখ থেকে। তবে এখনকার কথা হচ্ছে আমার টেপিকে নিয়ে। টেপি হলো একটা চরুণী, একদম যেটা বলা যায় মানে বাঁধা গরু ছাড়া পেলে যা হয়, উশৃঙ্খলতার চরম সীমা, সেটা টেপি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে। দেখো, টেপির আমি শুধু দোষ দিচ্ছি না, অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা মানুষকে একটা রূপে দেখে আসি। সেই রূপ থেকে যখনই তাকে হাটকে কিছু করতে দেখি, তখনই আমাদের চোখে বাঁধে, আর সেটা নিয়েই কিন্তু আমরা বলতে বসি। একদমই আমরা বলতে বসি। ঠিক সেম কথা বলছি। আজকে আমার ছেলেটার যা বয়স, আজকে যদি ও সত্যিকারের, এটা ধরো আমি ভুল বলবো না, এটা বলবো আমি ভগবানের আশীর্বাদ। আজকে আমাদের অর্কর বিয়ে হয়ে যাওয়াতে আমাদের চারিদিক থেকে যেন ভালোই কিছু হয়েছে। তা একটা বিয়ের পর যে সত্যি সব কিছু যে ভালো হয়, সেটা আমি আমার ছেলেকে দিয়ে প্রত্যক্ষ প্রমাণ। কারণ আমার ছেলে একটা মানে বলতে পারো, আমি নিজে খুঁজলেও এত সুন্দর বৌমা পেতাম না, যেটা আমার ঘরের মা লক্ষ্মী হিসেবে ভগবান শর্মীকে পাঠিয়ে দিয়েছে। এটা শর্মীও, অর্ক শর্মীর সঙ্গে বসে আমি দুজনের সাথেই কথা বলেছি। এখানে শর্মীও না জানতো না যে সত্যি এরকম কিছু কোনো দিন হতে পারে, এটা অর্কও জানতো না। এগুলো হচ্ছে বলে না আকস্মিক ঘটনা, সে আকস্মিক ঘটনা হিসেবেই শর্মী আর অর্কর লাইফ এটা বলে না, কিছু হওয়ার জন্যে পেছনে দেখবে কিছু ভালো লুকিয়ে থাকে। ভগবান যা করে মঙ্গলের জন্য করে, আর ভগবানের প্রত্যেকটা কাজের উদ্দেশ্যে কিছু না কিছু কারণ না কারণ মঙ্গল লুকিয়ে আছে। এই শর্মী আমাদের বাড়িতে আসাতে আমাদের গোটা ফ্যামিলির মঙ্গল লুকিয়েছিল শর্মীর সাথে জড়িয়ে। তো এখানটা আমি সবসময় প্রাউড ফিল করি। আর এই আমি প্রাউড ফিল করি বলে দালালের খুব হিংসা হয়। কারণ দালালও তো এরকম কারণ না কারণ সংসার ভাঙতে গেছিলো। 10 বছরের ছেলে ছোট, রাহুলের মাকে কষ্ট দিতে গেছিলো, ওইদিকে ওর বান্ধবীকে কষ্ট দিতে গেছিলো। মানে দুই বান্ধবী মিলে দুই বান্ধবীর ছেলের একদম গোষ্ঠীর ষষ্ঠী পুজো করবে গেছিলো, কিন্তু পারেনি। সেই কারণে ওরা আমার ছেলের প্রতি এত নজর আর হিংসা। তো লজ্জা করে না আমার ওই বাচ্চা ছেলেটা ওইটুকু ছেলের দিকে তাকাস? অসভ্য তুই, মানে এমন তাকাস যে আমার ছেলের দাঁত, মানে ভাবো ওর লক্ষ্যটা কোথায়। আমি তো এতদিনে খেয়াল করলাম না আমার ছেলে আমার চোখের সামনে ঘোরে যে আমার ছেলের দাঁত হলুদ কোথায়, বা নেশা করে তার জন্য দাঁত লাল হলুদ, আমি এগুলো খুঁজে পাইনি। কারণ ওর চোখের সামনে ও যে সকালবেলায় উঠে বাবার দোকান খোলে, দুপুরবেলা দোকান বন্ধ করে, বিকেলবেলা আবার 4টের সময় চাবি নিয়ে গিয়ে দোকান খোলে, আবার রাত 8টা 8:30টায় দোকান বন্ধ করে, আবার পরের দিন দোকান খোলে, তার ভিতরে কলেজ থাকলে কলেজে যায়, কলেজ থেকে এসে হচ্ছে টিউশনের কাছে যায়, পড়াশোনাতে ব্যস্ত থাকে, বাবার ব্যবসার কাজে ব্যস্ত থাকে। সে ছেলে কখন নেশা করে আমি জানি না ভাই, আমার জানা নেই।
কিন্তু এরা জানে, মানে আমার ছেলের দাঁতের দিকে কত নজর। ওকে আজকে আমি, চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর অবশ্যই তোমাদের মতামত জানিয়েও। শোনো, বাবা মার শিক্ষা যদি থাকে না, তাহলে দেখবে বাচ্চা মানুষ হয়। অ্যাকচুয়ালি টেপির এই বেরিয়ে আসাতে টেপির ফ্যামিলিরও আসল মুখোশ আমরা দেখতে পেয়েছি। টেপির ফ্যামিলিটা আমাদের চোখে একটা আলাদা জায়গা ছিল, কিন্তু টেপি বেরিয়ে আসার পর টেপির ফ্যামিলির আসল ব্যাকগ্রাউন্ডও আমরা দেখলাম, আসল ওদের চরিত্রটাও আমরা দেখলাম। তো চলো স্কিপ না করে পুরো ভিডিও। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তবে একটা কথা, আমি দীপ্তির ভিডিওটা দেখে কিছুটা বুঝলাম যে টেপির লিগাল অ্যাডভাইজার মানে টেপির, হ্যাঁ, বক 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 বক, মানে বকম বকম পায়রা না, বক 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 বক, মানে এরকম কারোর বোধহয় কোনো শরীর খারাপ, মানে মেজর এমন কিছু হয়েছে যে জন্যে সে আইসিইউতে ভর্তি আছি, মানে আইসিইউ, একদম ঠান্ডা ইয়েতে, এমার্জেন্সি কোল ইয়েতে ভর্তি আছে। তো সেইখানটায় থাকাকালীনও টেপি একটা রিলস দিয়ে দিয়েছে, মানে নাচন কোদনটা এটা হচ্ছে বৌদি থাকাকালীন, সেই ওরা সব 3 সখী মিলে সে একই কুর্তি পরে রাস্তায় রাস্তায় নেচে কুদে বেড়ায়। ইস, টেপি যে এখন কতটা নির্লজ্জ বেহায়া টাইপের হয়ে গেছে। অ্যাকচুয়ালি টেপিকে আমরা, ওই যে বললাম, প্রত্যেকটা মানুষকে আমরা একরকম দেখে এসে একটা ভাবমূর্তি আমাদের চোখে একটা সেট থাকে। যে যেমন তোমরা অনেকেই সন্দীপের এই চেহারাটাকে মানছো না একটাই কারণে, কারণ সন্দীপকে তোমরা একটা অন্য লুকে দেখে অভ্যস্ত হয়ে গেছিলে, সে কারণে সন্দীপকে তোমরা এই রূপটা নিতে পারছো না। এই কারণে সন্দীপের প্রতি তোমাদের মানে বিরক্ত বোধ এসেছে। তেমনি টেপির ভেতরেও টেপিকে একটা আমরা অন্য লুকে দেখে এসেছিলাম, সেই জায়গায় টেপির এই রূপটা দেখে সত্যিকারের কেমন একটা বিরক্ত ভাব লাগছে। একদমই লুচ্চা, থার্ড ক্লাস, লাফাঙ্গা এবং পাড়াটলুনি, একদম বাস্তব পাড়াটলুনি, রাস্তাঘাটে চড়ে চড়ে বেড়ানো, একেবারে সেমলেস যেটাকে বলা যায়, সেরকমই একটা পাবলিক টেপিকে এই মুহূর্তে মনে হচ্ছে। কারণ টেপি না ঘুমানোর সময় ঠিক আছে, না ঘুম থেকে ওঠার সময় ঠিক আছে, না ওর জীবনে কোনো মানে ওর জীবনে না আছে কোনো ভয়, না আছে বাধা, না আছে কারোর প্রতি ওর কোনো দায়িত্ব, না আছে কারোর প্রতি ওর একটা কোনো ভয় কাজ করা। ও একদম একটা উচ্ছৃঙ্খল জাতের মেয়ে ছেলে। এখন এই মুহূর্তে মনে হচ্ছে যেন একটা উচ্ছৃঙ্খল জাতের মেয়ে ছেলে। এক ধরনের মেয়ে ছেলেরা আছে যারা কাউকে মানে না, রাফ অ্যান্ড টাফ, তারা তাদের না ফ্যামিলি বন্ডিং, না ফ্যামিলি মেম্বারদের ভয়, না কারোর শাসনের মধ্যে থাকা, মানে একদম বেয়ারা, বেলোল্লা, ব্যারিজ্জা, চরুনি, একদম এইসব খিতাবগুলো ওর গায়ের মধ্যে একবার স্ট্যাম্প মেরে মেরে দেওয়া যায়। আমি দেখো আজকে বলছি তো, অনেক কিছু তো আমি তোমাদেরকে বলি, অনেক কিছুই তোমাদেরকে আমি বলি। আজকে যে জবটা মাম্পি বাড়িতে করে, সেই জবটা যখনই মাম্পি বাইরে চলে যাবে, এই মাইনাটা কিন্তু ডবল হয়ে যায়। অবশ্যই বাইরে যাওয়া মানে কিন্তু ওর স্বাধীন লাইফ, স্বাধীনতার সাথে থাকতে পারে, কিন্তু ওই লাইফটা আবার একটু লাইফ না, ওটাও একটা বলতে পারো একটা একটা মেশিন। ওর ভেতরে কোনো ভালোবাসা থাকবে না, ওর ভেতরে কোনো মানে ভয় থাকবে না, ওর ভেতরে থাকবে শুধু উচ্ছৃঙ্খলতা। কারণ কাজ করবে, ইনকাম করবে, আর বেকার টাইমগুলো এই আলতু ফালতু জায়গায় গিয়ে আলতু ফালতু বন্ধু বান্ধব করে নষ্ট করবে। কিন্তু পরিশ্রমও করে যাবে, ইনকামও করে যাবে, কিন্তু সেই ইনকামটা মানে যেমন করছে তেমনি কিন্তু কোথা দিয়ে ও ব্যয় করবে ও নিজেরও জানে না, আর শরীরেরও কোনোভাবে ক্ষতি করতে থাকবে। ফ্যামিলি অবশ্যই সবসময় দরকার, ফ্যামিলি বন্ড, মানে ফ্যামিলির একটা প্রেশার সবসময় বাচ্চাদের উপরে থাকা দরকার। এই যে শাসনটা করে রাখা, শাসনের মধ্যে থাকা, এগুলো কিন্তু দরকার। একটা কথা মনে পড়ে গেল, অবশ্যই এই চাপ, এই বাবা মার একটা চাপ, দায়িত্ব, সংসারের একটা চাপ, এবং বাইরে যখন তখন বেরোনো যাবে না, ভয়, যেখানে সেখানে বেশিক্ষণ থাকা যাবে না, যেখানে সেখানে গিয়ে হা হা হু হু কথা বলা যাবে না, যখন তখন উল্টোপাল্টা মানে কথা, আর যেখানে সেখানে ভুলভাল ইয়ে করা যাবে না। এই যেগুলো আমরা সবসময় একটা ব্যারিকেড দিয়ে রাখি, এইগুলো অবশ্যই দরকার। কিন্তু টেপির তো নেই। টেপি এখন একদম শোনো, বাপের বাড়ি থেকে মেয়েরা বেরোনোর পর একটা লজ্জার পর্দা ভাঙে, কিন্তু যখন শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসে তখন সে সমস্ত লজ্জা, ঘেন্না, ভয় সব কিছুকে জয় করে বেরোয়। এই জন্যে আর কোনো কিছুকেই পাত্তা দেয় না, আর কোনো কিছুকেও পাত্তা দেওয়ার প্রয়োজনও মনে করে না, বিন্দাস চলে বেড়াচ্ছে। ইস,
কি অবস্থা, বেলা 11টা 11:30টায় ঘুম থেকে উঠে কী করছে, শুধু ভাত খাচ্ছে, খেয়ে দিয়ে মশা মারছে, বিড়ালের খেলা দেখছে, তারপরে হচ্ছে দাদা বৌদি বেরিয়ে যাচ্ছে, আবার নালে ও নিজে সেজেগুজে চড়তে বেরিয়ে যাচ্ছে। কোনো 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 কাজ নেই। ডিসেম্বর চলে গেল, জানুয়ারি চলে গেল, ফেব্রুয়ারি মাস। ও পড়াশোনা যে করবে বলেছিল, ও যে আমি কিন্তু মনে করিয়ে দেবো, আমি টেপি তোমাকে বলতে দেবো না। পড়াশোনা তুমি যে সবাইকে বলেছিলে না তুমি আবারও গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাও, তুমি তার জন্যে ভর্তি হতে চাইছো, তুমি পড়াশোনা করবে এবং পড়াশোনা করে তুমি তোমার যে হারিয়ে যাওয়ার স্বপ্নটাকে পূরণ করবে, সেগুলো আমরা দেখতে চাই। কবে, কোথায়, কিভাবে। তবে কিছু মানুষের আশা যে ঘোড়ার সরি দালালের ঘোড়া দালাল মাতানোদের দুদিনের ইয়ে হয়ে গেছে। টেপির এই যে অ্যাডভাইজারের শরীর খারাপ, আর টেপি কী সুন্দর রিলস দিয়েছে। রিলসটা যদিও পুরনো, কিন্তু ওর ভেতরে কি সত্যি সেই দুঃখ বা আবেগ কষ্ট কাজ করবে? একদমই না। যে নিজের ছেলের মানে যখন জ্বর, সেদিন সে ভ্যালেন্টাইন্স ডে করে বেড়াচ্ছিল। দেখো, নারীর টান বলে না, এমনই ছেলে মেয়ের শরীর খারাপ হলে মা কিন্তু টের পায়। সে যত দূরে থাক, যেখানেই থাক, যেভাবেই থাক, কোথাও না কোথাও শরীরের মধ্যে মনের ভেতরে একটা অস্বস্তি কাজ করে, যে ভালো লাগছে না, কেমন যেন একটা ইস্পিস ইস্পিস, মন আনচান আনচান, কেমন যেন একটা অস্থির ইয়ে লাগে, যে কেমন জানি আজকে কেন কি জানি আমার ভালো লাগছে না, আমার মনটা ভালো লাগছে না, আমার মানে মনের ভেতরে একটা কষ্ট, অজানা একটা ব্যথা যন্ত্রণা হয়, যেটা আমরা দেখেছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, একদম যেটা চলে গেছে 2024 সালে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে যেই দিনকে টেপি বলছে, নিজের মুখে স্বীকার করছে, আমি এত আনন্দ এত দিনে কোনো দিন করিনি। আমার এই বছরের ভ্যালেন্টাইন্স ডে যে এত আনন্দ হবে আমি ভাবতেই পারিনি। আর প্রাউডের সাথে সেসব ভিডিওগুলো ক্যাপচার করেছে এবং আমাদের কাছে সেগুলো পাবলিক করেছে। তার আগের দিন রাত জেগে জেগে সারা রাতে মাথা বিনুনি করেছে, পরের দিন সেই বিনুনি খুলে মাথার চুল কুঁচকেছে, সরস্বতী পুজো দিয়েছে। সরস্বতী পুজো দেওয়ার পর সেই দিনই প্রেমিকের সাথে, ফোকলার সাথে দেখা করতে গেছে। সেই যেখানে গেছে সেই পার্কেও গিজ করছে লোক। তারপরে ওরা রেস্টুরেন্টে বাটার পনির আর কী খেয়েছে, আমার বাটার পনিরটা মনে আছে। এই তারপরে বাইকে করে যখন যাচ্ছিল তখন বলছিল, এই রকম আনন্দ আমি মানে কোনো দিন পাইনি, এত আনন্দ আমার কোনো দিন হয়নি, আমি এতদিনে এই প্রথম এত আনন্দ করলাম। মনে আছে না তোমাদের কথাগুলো? সেই সময় কিন্তু ওর ছেলের তুমুল জ্বর, বীভৎস জ্বর। সেই জ্বর নিয়ে ছেলের প্রথম সে বছর সরস্বতী পুজো স্কুলে, প্রথম সে বছর ওরও স্কুলের সরস্বতী পুজো বন্ধু বান্ধবের সাথে কাটানো। স্কুল থেকে সমস্ত ফ্যামিলিকে নেমন্তন্ন করেছে এবং সেখানে ওর বাবা, দাদু, ঈশানু সবাই মিলে গেছে এবং শরীর খারাপ নেই, তারপরেও মন মানেনি। বাবা এবার একটু বিকেলবেলা নিয়ে ছেলেকে নিয়ে বেরিয়েছে, একটু ঘুরিয়েছে। তার ভেতরেও প্রচণ্ড জ্বর, শরীর খারাপ, ডাক্তার দেখানো, ট্রিটমেন্ট করা সবই করেছে। আর মা সেই সময় উন্মাদ হয়ে ওর পোকলার সাথে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে করেছে। তাহলে সেখানটা নিজের জন্ম, মানে পেটে রাখা সন্তানের জন্ম দেওয়ার পরও সেই সন্তানের শরীর খারাপ নিয়ে ওর কোনো আবেগ, কোনো কষ্ট, কোনো ভেতরে কোনো সেই যন্ত্রণা হয়নি, কারণ ও সেই প্রাণ মন দিয়ে ভালোবাসেইনি। এটা তুমি যাকে ভালোবাসবে, সত্যি রিয়েলে যাকে তুমি ভীষণ ভালোবাসবে না, তার দেখবে ছোট্ট একটা কিছু হলে না তোমাকে তুমি যেন একটা কীভাবে যেন টের পাবে। এটাকে ওই টেলিপ্যাথিও বলতে পারো, বা মনের একটা মিল, যেটা তোমরা না মানে অযাচিত ভাবে, অজানাভাবে, মানে তুমি নিজেও বুঝতে পারবে না আর সেও বুঝতে পারবে না যে তার কষ্টটা তুমি কিভাবে অনুভব করছো। আবার তুমিও সেই ফিলিংসটাকে ওকে বোঝাতে পারবে না যে সত্যি ওর এই টাইমে এইভাবে এইরকম ওর প্রবলেম ছিল, যেই সময় আমি কষ্ট পাচ্ছিলাম। ওর কষ্টটা তোমার অবধি পৌঁছাবে যদি তুমি প্রকৃত কাউকে মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকো। তা আমার তো মনে হয় এই মন প্রাণ দিয়ে ভালোবাসার প্রত্যেকটা মা তার সন্তানকে বাসে। তার জন্যে মা সন্তানদের কোথাও কিছু হলে কেউ টের পাক না পাক, মা অন্তপক্ষে টের পাবেই যে কী রে, তোর কি শরীরটা ভালো আছে তো, তোর কোনো প্রবলেম হয়নি তো। আমি মাঝে মধ্যেই অর্ককে ফোন করে একটা জিনিসই শুধু বলি, গাড়িটা আস্তে চালাবি। অর্ক যখনই আমার কাছে আসে বা যখনই আমার কাছ থেকে যায়, আমি একটাই শব্দ, গাড়ি কিন্তু আস্তে চালাবি। এই যে আমি ওকে বারবার বলি গাড়িটা আস্তে চালাবি, ও কিন্তু যখনই গাড়িতে ওঠে ওর মায়ের এই শব্দটার মনে পড়ে।
যে মা বলে যে গাড়িটা আস্তে চালাবে এবং মাথাটা নাড়বে, হ্যাঁ হ্যাঁ আস্তে চালাবো। আর এই যে সাবধানে থাকা, মাঝে মাঝে ফোন করে আমি আমার অর্কর সাথে এটাও কথা বলি, অর্ক জানিস তো এরকম এরকম হচ্ছে, তুই যেন এদিকে যাস না, ওখানে মিশিস না, এর সাথে কথা বলিস না। এই যে হ্যাঁ মা আমি না না আমি যাচ্ছি না, না না এই যে এগুলো আমরা যত বাচ্চাদের সাবধান করব তত বাচ্চারা সেটা শুনলে না ওদের কোথাও না কোথাও ব্রেনের মধ্যে থেকে যায়। তাই ওই কাজটা করার সময় কোথাও না কোথাও ওদের ওই কথাটা মনে পড়লে না তখন কাজটা করব কি করব না এটা ভাবে। এটা আমার ছেলে মেয়ের ক্ষেত্রে হয়, কিন্তু কিছু বাচ্চা আছে একদম বেয়ারা, তাদেরকে কন্ট্রোল করা যায় না। কিন্তু এটা আমার ছেলে মেয়ে আমার কন্ট্রোলে আছে, এটা আমি সত্যি বলছি, এটা আমার খুব ভালো লাগে যে বর্তমান যা যুগ সেই হিসেবে আমার ছেলে মেয়ে যথেষ্ট ওর মায়ের কন্ট্রোলে। মা যদি এটা বলে সেটা ওদের কাছে একটা চিরধার্য, যে না মা আমাকে বলেছে মানে এই কাজটা আমাদের করা যাবে না। মা যখন বলেছে এটা খাবি না তার মানে এটা খাওয়া যাবে না। মা যখন বলেছে যে এখানে যাওয়ার দরকার নেই তার মানে এটা যাওয়া যাবে না, এরকম ওদের ভিতরে এই কাজটা করে। ওরা যদি চেষ্টাও করে আমাকে এড়িয়ে সে কাজটা করার, কিন্তু চেষ্টা করে কিন্তু আলটিমেটলি শেষ অবধি আর করে না, না থাক মা বারণ করেছে যাবো না। তাই এই যে এগুলো হচ্ছে মা সন্তানের একটা বলে না নারীর কানেকশান, একটা ব্লাডের কানেকশান, একটা শিরা শিরা উপশিরার কানেকশান। এটা বোঝানো যাবে না, এটা তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। এটা ফিল করার বিষয়, এটা তোমরা যারা মা আর সন্তান, যারা সন্তানের মা তারা অবশ্যই ফিল করো যে সত্যি এটা একটা আলাদা ফিলিংস। আজকে মানে বলছি বিস্কুটকে হাতে করে কিন্তু মাম্পি এনেছে, তো বিস্কুটের যদি একটু 19-20 কিছু হয় না, মাম্পির কিন্তু কোথাও না কোথাও খুব অস্থির থাকে, আমি দেখেছি। ওর জন্যে ওর যা লাগে, যত টাকাই লাগে ওর সাথে সাথে বের করে দেয়, যে আগে ওর ডাক্তার, ওর মেডিসিন, ও কী খাবে, ওর কী করা উচিত, ওর কোন শ্যাম্পু, ওর কোন সাবান, ওর কোন লিকুইড তেল। সে ওর বিস্কুটে তো এক একটা ওষুধের দাম 700-800, মানে যখন ওর কিছু হয় তখন একদম এক একটা ফাইলের দামই 700-800 টাকা করে ওর নেয়। মাম্পি একবারও একবারও ইয়ে করে না, আর মাম্পিই দেয় একদম। এটাও কিন্তু মাম্পি কখনো কারোর কাছে বলে না যে তোমরা দাও বা তোমরা নিয়ে আসো আমি দিচ্ছি, সাথে সাথে মাম্পি কিন্তু টাকা বের করে আগে বিস্কুটের জন্য। তো এইগুলো একটা ভালোবাসা। তো এইটাই আমি দেখছি, যেমন টেপির ফিলিংস নেই। টেপির হতে একদম মনুষ্যত্ব, একদম নির্বিকার একটা প্রাণী। ওর সে জায়গায় ও পরের মানুষ, পরমানন্দ। সে আইসিইউতে আছে তো ওর কি, ওর তো মহানন্দ। টেপির তো মহানন্দ, টেপির মহানন্দের দিন কাটাচ্ছে। তবে একটা জিনিস কিন্তু ঠিকই, মহানন্দের দিন কিন্তু ফুরিয়ে একদম শেষের পথের দিকে, কারণ সবাই ওকে বুঝে গেছে। এখন কিন্তু আর সেই ওদের প্রতি কারো সে আবেগ বা ভালোবাসা বা সে অন্ধ ভক্ত, সেই বিষয়টা কেটে গেছে। এখন আর নেই সে ওদেরকে, যেটা মানুষ আগে অন্ধের মতো ভালোবাসতো, অন্ধের মতো সাপোর্ট করতো, অন্ধের মতো ওদের পাশে গিয়ে মানে ওরা যা করছে সেটাকে সত্যি ভাবতো, এখন কিন্তু সেটা আর নেই। তবে বাস্তব সত্যি কথা, টেপির ভেতরে সত্যি বলছি কোনো মনুষ্যত্ব, কোনো ইমোশনস বা কোনো রকমের ওর আবেগ নেই। 5-5টা বছর সংসার করার পর, একটা 2.5 বছরের সন্তান ফেলে যাওয়ার পর ওর যে কীভাবে এই দিনগুলো কাটালো আমি সত্যি অবাক হয়ে যাই। অবাক লাগে দেখলেই পরে, কেমন যেন অবাক, অবাক পৃথিবী। সে অবাক পৃথিবীর মতন আমারও অবাক লাগে যে কী করে এই অবাক করা জীবনটাও কাটাচ্ছে। এই অবাক করা পৃথিবী যদি অসুস্থ থাকে তাহলে অবাক করা এই টেপির কখনো কি মনে কষ্ট আসবে? এই অবাক হয়ে সে কি কষ্ট শোক যাপন করবে? হ্যাঁ, এখন একটা কষ্ট শোক তোমাদের দেখাবে হয়তো কাল আসবে, কালকে হয়তো আসবে একটা অবাক করা যন্ত্রণা, অবাক করা বুকে চাপা কষ্ট, অবাক হওয়া। তবে বলবো আমাদের অবাক করা জগৎ যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, স্বাভাবিকভাবে সে তার নিজের জীবনে ফিরে আসুক, এবং তার সুস্থতাই কামনা করি। কারণ খারাপ লাগে শুনলে সত্যিই, যদি আমাদের কারোর সাথে কারোর একটু হলেও পরিচিত হই বা পরিচিত থাকে, তাহলে তার যদি সত্যি শারীরিক কোনো কন্ডিশন যদি খারাপ শুনি, সে জায়গায় বলবো অবশ্যই তার সুস্থতাই কামনা করি। সে সুস্থ হয়ে তার সুস্থ জীবনে ফিরুক, তার সংসার জীবনে ফিরুক, তার লিগ্যাল অ্যাডভাইজারের কাজে ফিরুক, সেটাই চাইবো। তবে মানুষের সত্যি কখন কি হয় কেউ বলতে পারে না। তার জন্যই বলি সবসময়, জানো তো, কিছু অন্তপক্ষে একটু ভালো করে যেতে। কখন কি হয়, আর কখন হবে, চলতে চলতে কখন কি হয় কেউ বলতে পারে না। শুভকেও আমি সবসময় বলি যে সবসময় ভালো কর্ম করো, সবসময় ভালো পথ বাছো। মাম্পি অর্ককেও বলি কিচ্ছু নেই জীবনে,
কিছুদিনই তোরা আমার 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 করে যাবি। এই আমার আমারটা একটা দিন পর আমার কিছুই নেই, সব পড়ে থাকবে, সব তোদের। তোরা পড়ে থাকবে, তোরা ইয়ে ভোগ করবি, ঘুরবি, বেড়াবি, খাবি দাবি, উড়াবি। হ্যাঁ, কিন্তু এই আমার 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 করে ইয়ে করবি না। মনটা, জীবনটা ভগবান দিয়েছে, সেই জীবনটাকে উপভোগ কর, কিন্তু ভালোভাবে। এই সবসময় মনটা কুচুটেপানা রেখে কোনো দিন মনের ভিতরে প্রেশার নিয়ে মানুষকে ঠকিয়ে রাতারাতি বড় হওয়ার কিছু করার এইসব চিন্তাভাবনা একদম সরিয়ে ফেলবি, একদম। তবে জীবনে সত্যিকারের সঠিক পথ বেছে সঠিকভাবে বেঁচে থাকাটা কিন্তু একটা বড় লড়াই। তো এই লড়াইটার ভেতর কিন্তু থাকে অনেক ত্যাগ। ছোট্ট ছোট্ট কিছু কিছু ত্যাগের জন্যে কিন্তু তোমরা অনেক বড় বড় খুশি পেতে পারো। আর অনেক বড় বড় খুশিকে তোমরা যদি ছোট ছোট ত্যাগ না করো বা ছোট ছোট জিনিসকে নজরআন্দাজ যদি না করো, তাহলে তোমরা কিন্তু বড় বড় খুশির হাত থেকে ইয়ে হবে, মানে বঞ্চিত হবে। আরেকটা জিনিস, এই যে চড়ে বেড়ানো, ভালো খাওয়া, বিন্দাস ফ্রিলি জীবন কাটানো, এটা কোনো আনন্দ নয়। এটা কোনো আনন্দ উপভোগ করার কোনো রকমের কোনো মানে রাস্তা নয়। এটা হচ্ছে তুমি তোমাকে আরও মানে তোমার জীবনটা আরও দুর্বিষয়ের দিকে ঠেলে নিয়ে যাচ্ছ। তোমার দ্বারা মানুষের ক্ষতি ছাড়া উপকার হবে না, কারণ তোমার মতন এই উচ্ছৃঙ্খল জীবন দেখে আরও 5টা মানুষের মধ্যে এই প্রভাবটা পড়বে। তারও এর মনের ভেতরে ইচ্ছা হবে এই উচ্ছৃঙ্খল জীবনটা কাটাতে। উচ্ছৃঙ্খল জীবন কাটাতে কিন্তু দারুণ মজা লাগে, দারুণ মজা লাগে, কিন্তু শেষমেশ কিন্তু তোমাকে এই জীবনটায় ফিরতেই হবে। এই জীবনটা কিন্তু এই তোমার উচ্ছৃঙ্খলতার জন্য তোমার হাত থেকে কিন্তু অনেক ভালো ভালো কিছু মুহূর্ত বেরিয়ে যাবে, সম্মান চলে যাবে। তোমার এই বাচ্চার এই যে ছোটোবেলাটা নষ্ট হয়ে গেল, টেপির ক্ষেত্রে বলছি, টেপির সম্মানটা তো গেল গেল, তাছাড়াও টেপির বাবা মার যে পেছনে এত ভয়ঙ্কর রূপ ছিল সেটাও সবার সামনে বেরিয়ে এলো। এছাড়াও বাচ্চাটা সবথেকে বড় ক্ষতি, ওরা অনেক দিক থেকে লাভ করলে, ওরা অনেক আনন্দ পেলেও কিন্তু সবথেকে বড় ক্ষতি করে গেছে বাচ্চাটার, যে বাচ্চাটার সত্যি ভবিষ্যৎটা কোথাও না কোথাও টালমাটাল সারা জীবনের জন্য থাকবে, সারা জীবনের জন্য থাকবে। হ্যাঁ, একটা টাইমের পর ও হয়তো যুদ্ধ করতে করতে হয় হেরে যাবে, নয় জয় করে একটা ভালো জায়গায় পৌঁছে যাবে। তবে এই যুদ্ধে জয় করাটা খুব টাফ, হেরে যাওয়ার পরিমাণটা সব থেকে বেশি থাকে। কারণ একটা বাচ্চার মন কিন্তু কখন সত্যি সে কতটা স্ট্রং সেটা কেউ বলতে পারবে না। কিছু বাচ্চা তৈরি হয় স্ট্রংয়ের সাথে, তারা প্রত্যেকটা মুহূর্ত লড়াই করতে 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 জেনে যায়, বুঝে যায়, সে স্ট্রংয়ের সাথে সে সমস্ত খারাপগুলোকে নিতে থাকে। কিন্তু অনেকে নিতে পারে না, তখন নিতে না পারলেই তাদের ব্রেনে প্রেশার পড়ে, তখন তারা চিন্তা করতে করতে ওই যে মানসিক রোগ, বা তখন তারা নেশা, তখন তারা ভুলভাল পথ, তখন তারা একটা অন্য রাস্তা বেছে নেয়। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। স্ট্রংলি জিতে যায় কম সংখ্যক, ভীষণ কম সংখ্যক। আর উইক হয়ে, দুর্বল হয়ে এই যে লাঞ্ছনা গঞ্জনা বা এই বন্ধুবান্ধবের টিজ, এগুলো নিতে না পেরে বেশিরভাগ বাচ্চাই কিন্তু ডিপ্রেশনে চলে যায়, বেশিরভাগ বাচ্চারাই কিন্তু সাইকোলজি প্রবলেম শুরু হয়ে যায়। কারণ তাদের আর পৃথিবীর কিছু ভালো লাগে না, তাদের এই মানুষের কথা শুনতে ভালো লাগে না, মানুষজন ভালো লাগে না, তাদের এই মানে অন্যকে যখন দেখবে তাদের মা বাবাকে নিয়ে ঘুরছে, সেই গল্পগুলো যখন এর কাছে করতে আসবে সেগুলো শুনতে ভালো লাগবে না। এই ধীরে 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 ওই সবার কাছ থেকেও দূরে সরতে 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 একটা টাইম এমন আসবে যে ওর আর কাউকে ভালো লাগবে না, তখন ও একা থাকবে। আর একা থাকতে যদি কোনো দিন শুরু করে দেয়, সেই সময় ওই ছেলে যে কত বড়, মানে কত ডিপ্রেশনে চলে যাবে, আর সেখান থেকে যে ও কত কত ভুল পথ বাঁচবে সেটা ইয়ে করার না। তবে দেখো, এগুলো আমার বলার কথা নয়, তবু আমার মুখ থেকে বেরিয়ে যায়। আসলে আমি তো মা। আরেকটা জিনিস, সব থেকে এই সব দিকে নজর রাখার দরকার সবসময় মায়ের, প্রত্যেকটা বাচ্চার মাকে। মা যদি ঠিক করে বাচ্চার দিকে নজর না দেয়, বা মা যদি বাচ্চাকে এইরকম লাঞ্ছনা গঞ্জনার মুখে ফেলে দেয়, সেই বাচ্চার কিচ্ছু করার থাকে না। আমি টেপিকে একদম সহ্য করতে পারি না, একদম না। আমি জানি না কেন জানি আমার টেপিকে দেখলে এত বিরক্ত লাগে, এত অসভ্য ইতর, মানে এতটা অসভ্য ইতর। শুধু নিজের সুখের জন্য একটা ফুলের মতো জীবনটাকে কীভাবে ও নষ্ট করলো হাতে করে। আমি শুধু ভাবি কি ওর শেষ সুখটা কী হবে। সত্যি যে প্রেমিকের হাত ধরে ও বেরিয়েছে, সেই প্রেমিকের সাথে ও পারবে সারা জীবন কাটাতে? না আবারও নতুন নতুন প্রেমিক ধরবে, না আবারও নতুন করে আবার নতুন কিছু তৈরি করবে? আমার সত্যি
অস্বস্তি, একদম ঘেন্না, বিরক্তিকর, একদম যেন ওকে আমার একবারে সত্যি বলছি করে গা গিনগিন করে ওঠে। আমি ও প্রেম করেছে বলে না, না ও প্রেম করেছে বলে না, আমি শুধু ভাবি ওর এই দুধের শিশুটাকে কি করে ফেলে ও এই আনন্দ করছে। ও এই দুধের শিশুটার মাথায় কত কলঙ্কের বোঝা চাপিয়ে ও কি করে সুখে আছে, কি করে শান্তিতে আছে, কি করে ও খাচ্ছে, কি করে ও কেনাকাটা করছে, কি করে ও উজ্জ্বল ভবিষ্যতের চিন্তা করছে, কি করে ও গয়নাগাটি বানাচ্ছে, কি করে ও ওর লাইফটাকে এইভাবে মানে মজা করে কাটিয়ে তোমাদের কাছে তুলে ধরছে। বিশ্বাস করো এটা আমার রাগ লাগে, ভীষণভাবে রাগ লাগে। আর এদেরকে যারা সাপোর্ট করে তাদের প্রতি তো আমার একদম ঘেন্না লাগে। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, অবশ্যই ঘোড়া আমার ছেলে নাকি দাঁত নিয়ে কথা বলেছে, সেটা আমি দীপ্তির ভিডিও থেকে জানতে পারলাম। শোন, দাঁতের মধ্যে না তোর দাঁতের গোড়ায় মেরে একবারে দাঁত একবারে উপরে দেবো। হ্যাঁ, তুই ঘুরে ঘুরে তোমরা তুই আমার ছেলের দাঁতের দিকে তাকিয়েছিলি নাকি? হ্যাঁ, দাঁতের দিকে। এখানে জলে আয়রন, আয়রন থাকলে জলে অনেক সময় দাঁতের নিচে এই যে কালো কালো একটা দাগ, দেখো আমারও আছে, এগুলো আয়রনে। মাম্পিরও ছিল, তা মাম্পি পালিশ করে নিয়েছে, সেগুলো দাঁত রাতারাতি ঠিক করা যায়। ওর দাঁত লাল না, ওর দাঁত সব সাদাই, ওগুলো ওখানে আয়রন। আর অর্ক কোনো নেশা ভাঙ বা কোনো কিছু ওগুলো করে না। বলতে হয় একটা মানে লেকচারবাজি নিয়ে বসে পড়লি বল। একটা ছেলে পড়াশোনা করছে, তার বাবার ব্যবসা সামলাচ্ছে, তার সংসার সামলাচ্ছে, তার মা বাবা শ্বশুর শাশুড়ি বউ দিদি প্রত্যেকটা মেম্বারকে ইকুয়ালভাবে তাদের প্রত্যেকের প্রতি ওর সমস্ত দায়িত্ব পালন করছে। ওটুকু বাচ্চা আর কি রে, তোর এই বলদ বরটা তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানে সেলসম্যান ছাড়া আর কোনো কাজই করতে পারে না। তোর এই ভেড়া বরটাকে ঠিক কর, তোর ভেড়া বর নিয়ে ব্যস্ত, তোর ভেড়া বরের দাঁত মাজিয়ে দেখা, আমার ছেলের দাঁতের দিকে না তাকিয়ে। অসভ্য ইতর জানোয়ার। জন্ম যদি দিতিস তাহলে তার দাঁত দেখতিস, তার পোঁত দেখতিস, তার হাগা শক্ত হচ্ছে কেন দেখতিস, তার হচ্ছে পেট পাতলা পায়খানা হচ্ছে কেন দেখতিস, বমি হচ্ছে কেন দেখতিস, তাহলে বুঝতিস। বাচ্চারা একটু শরীর খারাপ হলে না কীভাবে কাতরায়, যদি নিজের চোখে দেখতিস, জন্ম দেওয়ার পর সেই বাচ্চাটা যখন কাতরাতো দেখতিস, তারপরে বুঝতিস। তোর ভিতরে কী ফিলিংস আছে রে, কী ফিলিংস আছে? ফিলিংসলেস একটা জন্তু। তুই কি বুঝবি সন্তানের যন্ত্রণা? জানিস এই টাইমের বাচ্চারা কত ভুল ভুল কাজ করে? হ্যাঁ, কত ভুলভাল কাজ করে, কত ভুল পথে যায়, কত ভুল ডিসিশান নেয়। আজকে আমি বলছি, সত্যি বিশ্বাস করবেন, আমি ইউটিউব দেখার পর বা আমি অনেক মানুষকে দেখার আগে আমি সবসময় ভাবতাম আমার ছেলে মেয়ে কী দুষ্টু কী দুষ্টু কী দিয়ে, কিন্তু বাস্তবে আমি প্রচুর মানুষের সাথে মিশে, প্রচুর মানুষের তাদের বাচ্চাদেরকে দেখে, তারপরে ইউটিউবে এসে ভিডিও করার পর তাদের বাচ্চাদেরকে দেখার পর আমার মনে হয় আমার বাচ্চা হচ্ছে সব থেকে ভালো বাচ্চা আমার কাছে। কারণ এখনও অবধি এই যে একটা মানে 25 বছরের মেয়ে, এখনও অবধি মা যেটা বলবে সেটা। মা বাবার সাথে ঠিক করে কথা বলে না এই বয়সের ছেলে মেয়েরা, মা বাবাকে মানুষ বলে গণ্য করে না, তাদের ডিসিশন নেওয়ার তো শোনা তো দূরে থাক। তুই কি বুঝবি? হ্যাঁ, মদ্দা কোথাকার, ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা রেড জোনের একটা ছয় সিদ্ধান্ত ন্যাকার ল, তুই কি বুঝবি? হ্যাঁ, তুই কি বুঝবি? একটা বাচ্চাকে মানুষ করে তাকে তার সঠিকভাবে, যতদিন মা বেঁচে আছে ততদিন সেই বাচ্চাটার জন্য চিন্তা করো, যতদিন মা বেঁচে আছে। আমার ছেলে ভালো আছে তো, আমার ছেলে ঠিক খাচ্ছে তো, আমার ছেলে ঠিক পড়ছে তো, আমার ছেলে ঠিক ভবিষ্যৎ, বাবা ব্যবসাটা ভালো করে দেখিস, হ্যাঁ হ্যাঁ, না ব্যবসাটা ঠিক করে শেখো, এটা কিন্তু তোমার ভবিষ্যৎ। এই যে বোঝানো, এই যে বুঝিয়ে দোকানে বসানো, এই যে দোকানে ব্যবসা করতে শেখানো রাতারাতি হয়ে যায় নাকি রে? জানিস এর জন্যে কত কথা ক্ষয় করতে হয়, এর জন্যে কত ওকে কাছে এনে বোঝাতে হয়, কত ওকে ওর উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখাতে হয়, জানিস? হ্যাঁ, বা একটা ছেলে ইয়াং ছেলে, একটা উঠতি বয়সে ইয়াং ছেলে কত 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 ভুল করে এখন এক বাচ্চার মাগুলোকে সব বিয়ে করে নিয়ে চলে আসছে। তুই তো প্রেম করতিস একটা আইবুড়ো 10 বছরের ছেলে, তোর থেকে 10 বছরের ছেলে, ছোট ছেলের সাথে, ভাব তার মায়ের উপরে কী গেছে। তুই আবার বড় বড় কথা বলিস, তুই যে আমার ছেলের কথা বলিস, আমার খুব ভালো কথা মনে পড়লো তো।
তুই যে একটা দেখ, তুই একটা বিবাহিত মহিলা হয়ে তোর একটা হাজব্যান্ড আছে, তারপরেও তুই তোর থেকে 10 বছরের ছোট, মানে তুই তার 24-25 বছরের একটা ছেলের কাছে গিয়ে তুই শারীরিক সম্পর্ক করছিস, এবং তার সে আনম্যারিড একটা ছেলে। ভাব, একটা আনম্যারিড ছেলে একটা বিবাহিত মহিলার সাথে তার শারীরিক সম্পর্ক করছে। সে যদি এখন তোকে নিয়ে তার মায়ের বাড়িতে ওঠে বা তোকে নিয়ে যদি সে সংসার পাততে চায়, তাহলে তার মা বাবাটার কী অবস্থা হবে ভাব। কারণ তুই ওকে এমন খাবার দিচ্ছিস যে খাবারের ওর নেশা যদি হয়ে যায়, ও তোকে ছেড়ে থাকতেই পারবে না। তখন কী হবে, বাধ্য হয়ে তোকে তোর বরকে ছেড়ে তোর ওই 10 বছরের ছোট প্রেমিকের হাত ধরে তার বাড়িতে উঠতে হবে, তার বাড়িতে উঠতে হবে। সে যদি বলে, সে যদি প্রেশারাইজ করে, সে যদি প্রেশার দেয়, তখন তুই বাধ্য। তাহলে তার মা বাবার অবস্থাটা কী হবে ভাবতো। সে জায়গার দিকে তাকিয়ে দেখতো আমার ছেলে কোন জায়গায় আছে। তোদের হিংসা, তোর বিশেষ করে তোর ভীষণ হিংসা হয় যে সত্যিকারের এর সব কিছু এত পারফেক্ট থাকে কি করে। এটা ওপরওয়ালার আশীর্বাদ, এটা ওপরওয়ালার দান। কথায় আছে না, রাখে হরি তো মারে কে। যদি ভগবান রাখবে বলে, পৃথিবীর কেউ মারতে পারবে না। যদি ভগবান নেব বলে, পৃথিবীর কেউ রাখতে পারবে না। তাই আমি সবসময় ভগবানের ওপরে ছেড়ে রেখেছি। আমি জানি ভগবান কখনোই আমার প্রতি অবিচার অন্যায় করে না। কেন রে, আমার ছেলের পিছনে আমার ফুলের মতো বৌমাটাকে দেখেছিস? সত্যিকারের আমি ভাগ্য করে, আমি বললাম আমি যদি দেখে দিতাম না, আমি শর্মির মতো বৌমা পেতাম না। সত্যি আমার কাছে আমার বৌমা ভাগ্য করে পাওয়া। কারণ এত শান্ত, শুধু আমি শর্মিকে না, শর্মির গোটা ফ্যামিলিটাকে ভাগ্য করে পেয়েছি। শর্মির মা বাবা, শর্মির দিদি, জামাইবাবু এতটা ভদ্র, এতটা সভ্য যে ভাষায় প্রকাশ করা যাবে না। প্রত্যেকটা কিছুতে যেখানে যে কোনো অনুষ্ঠানে যেভাবে সম্মান, বরং সেই হিসেবে আমি একটু দূরে থাকি, কারণ ভিডিও টিডিও নিয়ে এইসব ব্যস্ত থাকি। ওর মা প্রচণ্ড আমোদে, যেখানে যখন তখন ট্যুরে, এখানে ট্যুরে যাই, ওখানে ট্যুরে যাই। যদি একবার মানে প্রথম আমাকে নিয়ে যাওয়ার অনেক ইয়ে করেছে, কিন্তু দেখে যে আমি ভিডিও করি, আমি সবসময় বাইরে যেতে পারি না, আমার লাইভ চলে, ভিডিও চলে, কোথাও গেলে আমি ভিডিও করতে পারবো না, আমার নেটওয়ার্কের প্রবলেম হবে। সে কারণে আমি সব বিষয়গুলোকে অ্যাভয়েড করি, সব জায়গা থেকে একটু দূরে ডিস্টেন্স মেনটেন করি। সে কারণে সেই জন্যে একটা ডিস্টেন্স মেনটেন করি বলে জানা। সত্যিকারেরই এটা ভাগ্য করেই পেয়েছি, যে ভাগ্যটা ভগবান সবার জন্য দেয় না। মানে বলে বোঝাতে পারবো না ওরা কীরকম মাটির মানুষ। যারা কৃষ্ণগড়বাসী, যারা আমার ভিডিও দেখো, তারা নিশ্চয়ই জানবে সত্যি ওরা কেমন মানুষ। এত শান্ত গোটা পরিবারটা। তাই এগুলো দেখে দালালের হিংসা, হিংসা মনের ভেতরে জ্বলন, কিচ্ছু তোর পারফেক্ট নেই, অথচ তুই সবার খুঁত খুঁজতে বসিস। তুই এইটাই ভাব, তোকে যদি ওই 10 বছরের তুই ছোকরা যদি বাড়ি নিয়ে তোলে, তাহলে তার মা বাবাটার উপরে কি যাবে। এরকম এখন ম্যাক্সিমাম ছেলেই। আজকে রাহুল মন্দিরাকে ছাড়তে বাধ্য হলো কেন? কারণ রাহুলের মা বাবার প্রেশার ছিল। চলো ভিডিওটা এতটুকু রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। তাই ঘোরামুখী তুই বুঝবি না, সব জ্বালা যন্ত্রণা তুই বুঝবি না।